काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी करुणामयी मा तारा सकलेर मंगल करो मा जय मा तारा। নমস্কার, শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান জ্যোতিষ আধ্যাত্মিকতা অমৃত ভবিষ্যৎ। এই অনুষ্ঠান শক্তি উপাসক সনাতন জ্যোতিষী শ্রীকৃষ্ণ ভারতের অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত আপনাকে। প্রত্যেককেই নমস্কার। আজকের অনুষ্ঠান হচ্ছে সিদ্ধপীঠ তারাপীঠে কলিযুগের শ্রেষ্ঠ তিথিতে কৌশিকী কালে কৃষ্ণ ভারতীর কর্মযজ্ঞ। আমাদের এইটা নিয়ে আজকে মূলত পথ চলা শুরু করি আলোচনা। প্রথমেই বলি, ঠিক এই মুহূর্তে এখনও পূর্ণিমা শুরু হয়নি। যখন এই অনুষ্ঠান শেষ হবে হয়তো পূর্ণিমা শুরু হবে। তাই প্রত্যেককেই সিটিবিএনে যে সকল দর্শকরা রয়েছেন আপনাদের প্রত্যেককেই রাখি পূর্ণিমা এবং মানব প্রীতির রাখি বন্ধনের প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করি। প্রত্যেকেই শুভেচ্ছা নেবেন। দেখুন, মহাভারতের যে শেষ শ্লোক বেদব্যাস যখন বলছিলেন এবং ভগবান গণেশজি যখন সেটা লিখছিলেন, তারপরে বেদব্যাস গণেশজির উদ্দেশ্যে বলেন যে ধন্য আপনার লেখনী। আর তার থেকে আরও অদ্ভুত বিষয় হলো, এই আমি যে এতক্ষণ ধরে 15-20 লক্ষ শব্দ ব্যবহার করলাম, আপনি লিখছিলেন, আপনি কিন্তু একটি শব্দও কিন্তু ব্যয় করেননি, পুরোটাই কিন্তু আপনি মৌনতা রক্ষা করেছেন। এই কথা শুনে ভগবান গণেশজি বললেন, দেখুন, প্রদীপের তেল কখনো অধিক হয় আবার কখনো অল্পও থাকে, কিন্তু কোনো প্রদীপে কিন্তু অফুরন্ত তেল থাকে না। ঠিক তেমনি একটি মানুষ কিংবা দেবতা কিংবা দানব কিংবা অসুর, অর্থাৎ যারা শরীরধারী, যারা শরীর ধারণ করেছেন, প্রত্যেকেরই কিন্তু জীবন শক্তির কিন্তু একটি নির্দিষ্ট পরিমাপ আছে। আমাদের সংযমের দ্বারা আমরা কিন্তু সব কিছু লাভ করতে পারি। তাই আমি কোনো শব্দই ব্যবহার করিনি, আমি মৌনতা পালন করেছি। কারণ এই মৌনতা যদি পালন করা না যায়, যদি বাক সংযমী হওয়া না যায়, বাক মানে হচ্ছে কথা, অর্থাৎ অযথা যদি কথা আমি যদি খরচা করি, তাহলে কিন্তু আমার শক্তি কিন্তু আমি নষ্ট করছি। তাই একটি যে কোনো মানুষ কিন্তু বাক সংযমের মাধ্যমে, মৌনতা বলবো না কারণ কেউ এখন অতটা মৌনতা পালন করতে পারে না, বাক সংযমের মাধ্যমে কিন্তু তার বিভিন্ন রকমের সে শক্তি কিন্তু সে সঞ্চয় করতে পারে। আমরা জানি মৌনতা কিন্তু একটা অপার মহিমা রয়েছে। এই মৌনতা অথবা বাক সংযমে যদি আমরা হতে পারি, মনে শান্তি আসে, চিত্তবল আত্মবল আরও বেশি দৃঢ় হয়, আমরা অনেক কাজকর্ম করতে পারি। সবথেকে বড় কথা, মস্তিষ্কের বিশ্রাম ঘটে এবং এই বাক সংযমের মাধ্যমে, তাই বলছে গণেশজি এই কথার অনুসারে শাস্ত্র বলছে ভাদ্র মাসের প্রতিপদ থেকে, অর্থাৎ যেদিনকে ভাদ্র মাসের শুরু, অর্থাৎ 18 তারিখ যে ভাদ্র মাসে আগস্ট মাসে যে শুরু হবে, তখন থেকে যদি 15 দিন আমরা বাক সংযমের সাথে যদি কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপ করি, যে কোনো উপাচার পালন করি, তাহলে কিন্তু আমাদের মনস্কামনা, যাবতীয় যা মনস্কামনা, তা কিন্তু পূরণ হতে পারেই, 100% হতে পারে। এবং দেখুন, খুব কাকতালীয়ভাবে এই যে ভাদ্র মাসের যে 1 তারিখ শুরু হবে, তার মোটামুটি 4-5 দিনের মধ্যেই কিন্তু আমরা কৌশিকী অমাবস্যাকে পাচ্ছি। তাহলে এই বাক সংযমের যে কথাটা আমি যে তুলে ধরলাম আজকের এই অনুষ্ঠানে, আমি কোনো কথাই একবারে বেশি দুবার রিপিট করব না। এই অনুষ্ঠান মানে বাক সংযমী হয়ে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ যেটাকে আমরা খুব চলিত কথায় বলি, কথা কম কাজ বেশি, একদম। সুতরাং এই যা আজকে অনুষ্ঠানে যে কথাগুলো বলবো, আপনারা প্রত্যেকেই একটু মন দিয়ে শুনবেন। যারা এখনও কিংকর্তব্য বিমূঢ়, এখনও মনে করছেন যে কি করব, আরও সমস্যাটা কি আরও দেখব কতটা দাঁড়ায়, কতটা বেশি হয়, কিংবা দেখব যে কাকে দিয়ে আমি আমার গ্রহ সংস্কার করাবো, আপনাদের প্রত্যেকের জন্য দেখুন, আমার এই যা বক্তব্য, যে ছোট্ট বক্তব্য আপনাদেরকে তুলে ধরবো, আমার একটি কথা কিন্তু 10টি কথার সমান, কোনো কথা কিন্তু আমি রিপিট করব না। যাই হোক, সেটা কিন্তু মন দিয়ে শুনতে হবে। যেহেতু আমরা এমন একটা সন্ধিক্ষণে এসে উপস্থিত হয়েছি, হ্যাঁ, মানুষ মনে করে কি যে আমার সমস্যাটা আছে, আরেকটু আমি অপেক্ষা করব, কিংবা দেখি কি হয়, পাশের বাড়ির মানুষ কিংবা পাশের মানুষটা
যখন বেশি সমস্যার মধ্যে পড়ে তখনও কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না যে এই একই জিনিস কিন্তু আমাদের সাথে ঘটতে পারে। তাই আমি প্রত্যেককেই বলবো, দেখুন যারা এখনও অবধি যারা জোর করে ঘুমিয়ে রয়েছেন তাদেরকে তো ঘুম থেকে কখনো তোলা যায় না, যারা এখনও অবধি ঘুমোচ্ছেন সত্যিকার তাদেরকে উদ্দেশ্যে বলছি, আমি বহু আগে বলেছি, দেখুন বাজ পড়লো ঘুম ভেঙে গেল, তার থেকে ঘুম থেকে যদি উঠে বাজ পড়তে দেখেন অনেক সাবধানী হওয়া যায়, অনেক ক্ষেত্রে সাবধানী হওয়া যায়। তাই এখনও সময় আছে, আর হয়তো কয়েকদিন আমরা হাতে পাবো, খুব হাতে গোনা 12-13 দিন হয়তো আমরা হাতে পাবো। এখনও কিন্তু আপনারা নির্ণয় করুন যে আমার কথাগুলো যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়, যে না গ্রহ সংস্কার কেন করা উচিত কৌশিকী অমাবস্যায়, কেন তারাপীঠে সিদ্ধপীঠে গ্রহ সংস্কার করা উচিত, সেটা আমি কিন্তু বহু বলেছি, আবারও বলবো, আজকে বলবো কেন কৌশিকী অমাবস্যা শ্রেষ্ঠ। দেখুন একটা টেলিফোন নিয়ে কি আমরা এগোবো? টেলিফোন আচ্ছা নিয়ে নিন, তারপর আমি বলে দিচ্ছি কেমন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি অর্পিতা ভট্টাচার্য বলছিলাম জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি থেকে অর্পিতা। কার সম্পর্কে জানবেন অর্পিতা? আমি আমার হাজবেন্ডের সম্পর্কেই জানতে চাই ম্যাডাম। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, অনুষ্ঠান আমি রীতিমতো দেখি। কেউ এসেছিল? স্যারের কথা আমরা আগেই জেনেছি, আমার এক রিলেটিভ সোর্সে। আচ্ছা, ঠিক আছে। তো মানে আপনার কে রিলেটিভ বলতে কেউ এসেছিলেন আমার কাছে নাকি? শিলিগুড়িতে আমার মাসির বাড়ি আছে, তো মাসি আপনার কাছে গেছিলেন এবং তিনি ফলাফল পাওয়ার পরে তো ওনার ছেলে মানে আমার মাত্রতো ভাইয়েরও কিছু সমস্যা ছিল, সেগুলো নিয়ে গেছিলেন, তো ওনার এখন ভালো আছে। আচ্ছা, তো মাসি আমাকে বলেছেন আপনার কথা স্যার। বাহ, আজকে কার সম্বন্ধে জানবেন আপনি? হাজবেন্ড বলুন। আমার স্বামীর সম্পর্কে জানতে চাই। আচ্ছা, হাজবেন্ডের ডেট অফ বার্থ বলুন কাইন্ডলি। 22 মানে 22শে জুন হ্যাঁ 1984 সাল। আচ্ছা, সময়টা? সকাল 10টা। কোথায় জন্ম? শিলিগুড়ি। এবার ল্যাপটপের কার্যার আবার কাজ করছে না কেন? আচ্ছা দেখছি আমি, আপনি একটু চেম্বারগুলো বলে দিন। আমি হ্যাঁ, কৌশিকী অমাবস্যার আগে আপনারা যেখানে যেখানে পাচ্ছেন, বেহালা শুধুমাত্র আগামীকাল 9 আগস্ট, বেহালার বন্ধুরা আর পাবেন না। শেওড়াফুলি সোমবার পাচ্ছেন 11 আগস্ট এবং তারপরে 18 আগস্ট কৌশিকী অমাবস্যার আগে পাবেন। ব্যারাকপুরে মঙ্গলবার পাচ্ছেন, আর বারাসাতে রবি বুধ এবং স্পেশাল কিছু চেম্বার থাকছে। গড়িয়াহাটে মঙ্গল এবং শনিবার পাচ্ছেন, এছাড়া স্পেশাল চেম্বার থাকছে। আর বালিতে শুক্রবার এবং কিছু স্পেশাল দিন থাকবে। স্পেশালটাকে আমি বলে দিচ্ছি পরে। আচ্ছা, উনি কি 10টা বললেন সকালবেলা? সকাল 10টা, হ্যাঁ। আচ্ছা, আমি সরাসরি জন্মছকে আসছি। হ্যাঁ, একটু ধরুন 1 সেকেন্ড। আমি কি তাহলে বাইরেটা একটু বলে দেবো? হ্যাঁ বলে দিন। জন্মছক বর্ধমান হচ্ছে 10ই আগস্ট, বহরমপুর 11ই আগস্ট, কৃষ্ণনগর 13ই আগস্ট, মেছেদা 14ই আগস্ট, কোচবিহার 16ই আগস্ট, শিলিগুড়ি 17ই আগস্ট, দুর্গাপুর 19 আগস্ট, আসানসোল 20 আগস্ট, তারপরে তো তারাপীঠ 21 এবং 22। আচ্ছা, প্রথমে বলি সিংহ লগ্ন এবং হচ্ছে মীন রাশি হচ্ছে আপনার হাজবেন্ডের, কেমন? আচ্ছা হ্যাঁ, জানা ছিল স্যার। আচ্ছা বেশ, শুনুন। লগ্নের তৃতীয় ভাবে মঙ্গল শনি, চতুর্থে কেতু, পঞ্চমে বৃহস্পতি, লগ্নের অষ্টম ভাবে চন্দ্রের অবস্থান, লগ্নের দশমে রয়েছে হচ্ছে রাহু এবং একাদশে হচ্ছে রবি বুধ শুক্র। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এখন হাজবেন্ডের বয়স যা সেই অনুযায়ী মোটামুটি পেশাগত প্রশ্ন আছে, মানে কর্মজীবন নিয়ে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, বলে দিই। পেশাগত জীবনে খুব সমস্যাই চলছে। আচ্ছা, আমি একটু বলে দিই হ্যাঁ কি কারণটা হতে পারে, তারপর আমি আপনার কাছে শুনছি। প্রথমে দেখুন, লগ্ন প্রতিকারক রবি শুক্রের এখানে একটা দারিদ্র্যযোগ সূচনা হলো এবং জন্মছকে যেহেতু চন্দ্রের মানে মীন রাশির জাতক, তাই শনির 7.5 কিন্তু উনি দ্বিতীয় চরণ কিন্তু অতিবাহিত করছেন। কিন্তু এখানে শনি কিন্তু ওনার শুভ জায়গায়, লগ্নের উপচয়ভাবে কিন্তু শনির অবস্থান তুলা রাশির ভাবে, যেটাকে আমরা উচ্চস্থ অবস্থান বলি, এবং পঞ্চমভাবে বৃহস্পতি, কিন্তু লগ্নের দশমে রাহু, দশমপতি শুক্র রবিযুক্ত হয়ে দারিদ্র্যযোগ সূচনা করলো এবং শুক্র হচ্ছে কম্বাস্ট। ঠিক আছে, এখন যেহেতু উচ্চস্থ শনি এবং মঙ্গল যুক্ত অবস্থায় রয়েছে, এটা এক ধরনের বীজযোগ, ওদিকে দারিদ্র্যযোগ, এবং যেহেতু শনির 7.5 দ্বিতীয় চরণে শনিটা এখানে একটু অধঃগত হলো এবং তার সাথে বক্রী। কর্মজীবনে বিভিন্ন রকমের পরিবর্তন আছে। হ্যাঁ, এই কর্ম নিয়ে কিন্তু বিভিন্ন রকমের নাশ, অর্থাৎ কর্মক্ষেত্রে কিছু অস্থিরতা তৈরি হবে, কর্মে পরিবর্তন যোগ আসতে পারে। দেখুন, পঞ্চমে বৃহস্পতি রয়েছে
এবং চতুর্থপতি অর্থাৎ বিদ্যাপতিকারক মঙ্গল হচ্ছে এই জন্মছকে আত্মকারক গ্রহ। তারপরে হচ্ছে শনি অমাত্যকারক, অর্থাৎ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে উন্নতির যোগ। পঞ্চমে বৃহস্পতি স্বক্ষেত্র, হ্যাঁ, চাকরি করবেন, চাকরির ছক, কিন্তু চাকরিতে বিভিন্ন রকমের কিন্তু অশান্তি ভোগ আছে, সেখানে কিছু শত্রু, একটু দলবাজি এই ধরনের কিছু হতে পারে। এবং এখন কিন্তু ক্রমাগত কিন্তু কিছু মানসিক কিছু অবনতি ঘটবে এবং শারীরিক কিছু অবনতি ঘটতে পারে, হ্যাঁ। এবং চতুর্থ স্থানে কেতু এবং চতুর্থপতি মঙ্গল হচ্ছে শনিযুক্ত অবস্থায়, অনেক ভ্রাম্যমান জীবন। হাজবেন্ড কি করে? হ্যাঁ, অ্যাকচুয়ালি হাজবেন্ড টি ইন্ডাস্ট্রিতে কাজ করেন। কোথায়? তো ওখানেই বিভিন্ন সমস্যা হচ্ছে ইউনিয়নের। কি ইন্ডাস্ট্রি বললেন? টি ইন্ডাস্ট্রি মানে চা শিল্পে নাকি? আচ্ছা, প্রথমে বলুন, হাজবেন্ড যে বললাম শিক্ষাগত যোগ্যতা ভালো হওয়ার কথা, উনি কি নিয়ে পড়াশোনা করেছেন? মানে বিজ্ঞান নিয়ে, কি নিয়ে পড়াশোনা করেছেন? হ্যাঁ, বোটানি নিয়ে। কারণ ওই যে বলে দিলাম মঙ্গল শনি আত্মকারক অমাত্যকারক, বৃহস্পতি স্বক্ষেত্র। আর আপনি বলেছেন ভ্রাম্যমান জীবন। হ্যাঁ, ভ্রাম্যমান মানে উনি টি ইন্ডাস্ট্রিতে কি চাকরি করছেন তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের আগে আমরা আসামে থাকতাম, তো আসাম, হ্যাঁ, চায়ের ভালো জায়গা, তাই কাটিয়েছিলাম। আচ্ছা, তো ওখান থেকে এখন আমরা বর্তমানে জলপাইগুড়িতেই রয়েছি। মানে কর্মজীবনে কি কোনো অসুবিধা সৃষ্টি হচ্ছে কি? খুবই সমস্যা তৈরি হয়েছে। মানে দেখুন, কর্মে উনি কি মাঝে মাঝে কি চেঞ্জ করতে হচ্ছে? মানে কোনো কোম্পানি কিংবা ফার্মগুলো কি চেঞ্জ করেছে ইতিমধ্যে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে তাহলে কি এই ব্যাপারে কি খুব টেন্স হয়েছে? স্থায়িত্ব হচ্ছে না ব্যাপারটা। স্থায়িত্ব তো হবে না, কারণ দেখুন লগ্ন বলে দিই, লগ্ন সাপেক্ষে দশমে রাহু। আমি যদি জন্মছকটাকে উল্টোভাবে বিচার করি, যেহেতু ওনার এখন 41 বছর বয়স, তাই তো, মানে 84, চন্দ্র সাপেক্ষে যদি বিচার করি, ভাগ্যপ্রতিকারক হচ্ছে ওনার মঙ্গল, সেই ভাগ্যস্থানে কেতু আছে। এটা লগ্ন সাপেক্ষে বললাম, যেহেতু 41 বছর বয়স, 32 বছর হয়ে গেছে, তাই আমি এটাকে চন্দ্র সাপেক্ষে বলছি। চন্দ্র সাপেক্ষে হলে কিন্তু ভাগ্যপতি মঙ্গল এবং শনির বীজযোগ সৃষ্টি হলো। এবং দেখুন, লগ্ন সাপেক্ষে এবং চন্দ্র সাপেক্ষে দুটো ক্ষেত্রে কিন্তু শুক্র কিন্তু ওনার কম্বাস্ট। আমি লগ্ন থেকেও তৃতীয়, এক্ষেত্রে কী হবে? আত্মীয় হানি, কিছু ক্লেশ ভোগ। আর লগ্ন সাপেক্ষে মঙ্গল তৃতীয়ভাবে, মানে আত্মীয় স্বজনের থেকেও কিন্তু একটা খারাপ একটা দৃষ্টিভঙ্গি পাবে, নিন্দে পরচর্চা এগুলোর মধ্যে কিন্তু থাকবে, হ্যাঁ, বনিবনার অভাব ঘটবে এবং বাস্তু জীবনেও কিন্তু এফেক্টেড। যেটা বলছিলাম, চন্দ্র সাপেক্ষে দশমে বৃহস্পতি স্বক্ষেত্র অবস্থান, সেটা শুভ, কিন্তু ভাগ্যপ্রতিকারক মঙ্গল শনিযুক্ত অবস্থায় হলো। এবং 7.5 লগ্নকে যদি আমি চন্দ্র ধরি, তাহলে সেখানেও একটা 7.5 প্রভাব, যার জন্য কি ওনার কর্মজীবনে কিছু বিচ্যুতি ঘটছে, বুঝতে পেরেছেন তো? এবং দেখবেন তার সাথে সাথে কিন্তু অনেকের সাথে কিন্তু সম্পর্কের কিন্তু হানিও ঘটতে পারে। এবং বাস্তু জীবন এখন কি, মানে কোথায়, আসামে কি বাড়ি না কোথায় বাড়ি আপনাদের? বাড়ি জলপাইগুড়ি বললেন? আমরা জলপাইগুড়িতে রয়েছি, আমাদের শিলিগুড়িতে বাড়ি, কিন্তু আমরা জলপাইগুড়িতে বর্তমানে মানে নিজের বাড়িতে নেই? না না, অ্যাকচুয়ালি পারিবারিক একটু সমস্যা চলছে। ওইটাই, কারণ এই যে চতুর্থভাবে কেতুর অবস্থান, চতুর্থপতি মঙ্গল আত্মকারক হওয়া সত্ত্বেও মঙ্গল শনির বীজযোগ সৃষ্টি হলো। অর্থাৎ বাস্তু জীবনও ভালো না, মানে শুধু কর্মজীবন না, এর বাস্তু জীবন, শারীরিক, এক্ষেত্রে দেখুন কিছু মধুমেহ রোগ কিংবা কোনো নার্ভাস সিস্টেমে কোনো রোগ, হ্যাঁ, তারপরে মানে বিভিন্ন সিদ্ধান্ত নিতে বিচলিত মনোভাব, বিভিন্ন রকমের কিন্তু সম্পর্ক, বন্ধুত্ব নষ্ট হবে, আত্মীয়তা নষ্ট হবে। ওনার কি কোনো ভাই বোন আছে কি? দিদি আছেন, তো সম্পর্ক কিরকম দিদির সাথে? না, একটু টালমাটালি চলছে। তৃতীয়ভাবে মঙ্গল থাকলে পৃষ্ঠপোষকীয় সহোদর ভাব অশুভ হয়, আবার সেই মঙ্গল শনিযুক্ত অবস্থায় বীজযোগ সৃষ্টি করলো। তাহলে আমি কথাগুলো বোঝাতে পারছি তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি যা বলছেন একদম যাবেন। আপনার বাড়ি জলপাইগুড়ি, শিলিগুড়িতেই তো চেম্বার পেয়ে যাচ্ছে, আসতে পারেন। আপনার মাসি এসেছিলেন, মাসি তো ভালো আছে আপনার নাকি? 17 হ্যাঁ আগস্ট। হ্যাঁ, মাসে খুবই ভালো, এবং আপনার কথা বারবারই বলেন। বাহ, তো আমি কিছুদিন ধরে আপনার প্রোগ্রাম ফলো করছি, তো আচ্ছা। আগামী 17 আগস্ট তো আপনি আসছেন হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। কোথায়? শিলিগুড়িতে? হ্যাঁ, 17 হ্যাঁ 17, হ্যাঁ, যদি মনে হয় আপনি এটাকে একটু ডায়াগনোসিস করে 17 আগস্টের 4 দিন 5 দিনের মাথায় কৌশিকী অমাবস্যা, যদি মনে হয়, বারবার আপনাদের বলবো না, একবারই বলবো, যদি মনে হয় তাহলে অবশ্যই কিন্তু আসতে পারেন। এই জন্মছকে দু এক, আবার মঙ্গল হচ্ছে বাধকপতি, মঙ্গলের প্রতিকার আবশ্যক। হ্যাঁ বলুন, কি বলছেন? আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করব, কারণ আমার এই সমস্যাগুলো বড্ড বেশি আমার হাতে জড়িয়ে অনেকগুলো পড়ছে। সমস্যা আছে, শুধুমাত্র তো চাকরি জীবনের সমস্যা না, হ্যাঁ, একটু বাস্তুগত সমস্যা, একটু আত্মীয়তা, বন্ধু বান্ধব এবং শারীরিক সমস্যাও আছে, ঠিক আছে?
হ্যাঁ, তা আসবেন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। সাক্ষাতে কথা হবে, ঠিক আছে? আর এই ক্ষেত্রে আমি বলি একটা কথা স্যার বলছিলাম যে আপনি ওই মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি যেটা বলছিলেন, ওটা কি আমাদের ক্ষেত্রে? ও, ওটা তাহলে আপনি শুনেছেন। আমার হাজবেন্ডের ক্ষেত্রে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আপনি লাইনে থাকুন, কিংবা আমি বলেছি মহানবগ্রহ শুনতে থাকুন টেলিফোন। আপনি যে মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি, এটা ভালো, কারণ এনার হচ্ছে চাকরি জীবনের সমস্যা, বাস্তু জীবনের সমস্যা, মানে একাধিক সমস্যা। তাহলে কি দাঁড়াচ্ছে, যেটা আমি বরাবর বলে আসি, মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি যেটা উনি তুলে ধরলেন, তাহলে বলে দিই সবার, তাহলে শুনে নিতে সুবিধা হবে। আর ফোন নেবেন না, কারণ এই কটা জিনিস তাহলে আমি বলে দিতে পারবো। মানে আমি দেখুন যতটা পারলাম, মানে প্রায় ভিজিট নিয়ে যেরকম আলোচনা করি সেরকমই করে দিলাম, ঠিক আছে? আমি এটাই ভাবছিলাম মনে মনে যে হ্যাঁ, visit যতটুকু আপনি পারলাম, কারণ আমি দেখুন এতটা আলোচনা করি, মানে আমি কোয়ালিটিতে বিশ্বাসী, কোয়ান্টিটিতে নয়। মানে আমি হয়তো আরেকজনের সাথে কথা বললে হয়তো সে আনন্দ পেত, কিন্তু আমি তার থেকে বেশি লোককে আনন্দ দিতে চাই এই বক্তব্যগুলোর মাঝখানে, কারণ আমরা খুব একটা ক্রুশিয়াল পয়েন্টে আছি। মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি, মানুষের তো এরকম বিভিন্ন রকমের সমস্যা, কাজ, বাড়ি, বন্ধুবান্ধব, আত্মীয়তা। প্রথমত একটি প্রতিকার 5 রকমের সমস্যার সমাধান হতে পারে। মন ও স্বাস্থ্য, বিভিন্ন রকমের মানসিক পরিস্থিতি, শারীরিক পরিস্থিতি, গোলযোগ, বিভিন্ন রকম ব্যাধি, এটা আপনাকে সাপোর্ট দেবে মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি। যে কোনো মানুষ শিক্ষা ক্ষেত্রে কিন্তু তাকে উন্নতি করা দরকার বটেই, এবং তার সাথে সংস্কৃতি, সেখানে মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি আপনাকে ব্যাপকভাবে সাহায্য করতে পারে। তৃতীয়ত, যে কোনো ধরনের সম্পর্ক, এই যে এই ছেলেটিরও কিন্তু তার দিদির সাথে সম্পর্ক ভালো না, কিংবা আত্মীয়তার সাথে একটা বনিবনার অভাব। তৃতীয়, মহানবগ্রহ যেই জায়গাটা আপনাকে সাহায্য করবে, যে কোনো ধরনের সম্পর্ক, বিবাহিত জীবন, প্রণয় জীবন, প্রেম, ভালোবাসা কিংবা দাম্পত্য জীবন টিকছে না, বিদ্বেষ, বিচ্ছেদ এবং যে কোনো ধরনের সম্পর্ক। চতুর্থ হচ্ছে আপনার পেশাগত জীবন, সে আপনি চাকরি করুন কি ব্যবসায়ী করুন, কিংবা যে কোনো ক্রিয়েটিভ জগতে আপনি থাকুন না কেন, যে কোনো আপনি ফ্রিল্যান্সার, আপনি যে কোনো কাজ করুন না কেন, আপনাকে পেশাগত জীবনে ব্যাপক উন্নতিতে সাহায্য করতে পারে এই মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি। শেষ পর্যন্ত কি সাহায্য করতে পারে, যেটা হচ্ছে গৃহসুখ, বাস্তু জীবন, মানুষের সাথে মানুষের, সদস্যদের সাথে সদস্যদের বনিবনা যেখানে অভাব ঘটছে, হ্যাঁ, সেই জায়গাটাকে অত্যন্তভাবে স্ট্রং করতে পারে এই মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি। তাই গ্রহ প্রতিকারের সাথে যদি আপনারা মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি ব্যবহার করতে পারেন, খুব সুন্দর করে তৈরি করা হয় নাম গোত্র সংকল্প দিয়ে, মানে এই নয় যে রেডিমেডভাবে কাউকে দিয়ে দিলাম, খুব পার্টিকুলার পদ্ধতিতে যার যেই গ্রহের গর্ত ল্যাকিং রয়েছে সেই অনুযায়ী কিন্তু মহানবগ্রহ সর্বকার্য সিদ্ধি প্রতিকার সবাইকে দেওয়া হয়। তো যাই হোক, যেই কথাটা আসছিলাম, কেন কৌশিকী অমাবস্যা? দক্ষযজ্ঞের সময় যখন পার্বতী রেগে গেলেন, তখন শিবকে তার 10টা রূপ তিনি দেখিয়েছিলেন। সেই 10টা রূপই হচ্ছে 10টা দেবী, তাকে আমরা বলি দশ মহাবিদ্যা হিসাবে। সেই দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী হলেন মা তারা। আমরা জানি এই মা তারা কিন্তু এই কৌশিকী অমাবস্যার দিনই তার আবির্ভূতা হয়েছিলেন। বশিষ্ঠদেব, তারপরে বামাখ্যাপা, পরবর্তীতে চারুচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ ব্যক্তিত্ব কিন্তু এই কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধিলাভ করেন, আশীর্বাদ প্রাপ্ত হয় মা তারার দ্বারা। তাই মা তারার এটাকে কিন্তু আবির্ভাব তিথি বলেও জানা হয়। তাহলে এই তিথির কারকতাটা আমি বোঝাতে পারছি। কৌশিকী অমাবস্যা, দেখুন প্রত্যেকটা মুহূর্তে গ্রহ সংস্কার প্রতিকার থাকবে, কিন্তু কেন কৌশিকী নিয়ে আমরা এত চেঁচামেচি করছি? কারণ মা তারা আবির্ভূতা হয়েছিলেন এই তিথিতে। যে কোনো ধরনের কাজ, স্বর্গ নরকের যেই দ্বার উন্মুক্ত হয়, আমাদের যে ধনাত্মক শক্তি এবং ঋণাত্মক শক্তি, কোনটা আমরা বেছে নেব, ভালো না খারাপ, সেটা যদি আমরা বেছে নিতে পারি এই তিথির সময়, তাহলে কিন্তু আমাদের মুক্তি ঘটতেই পারে। সিদ্ধপীঠ, তারাপীঠ, কেন সিদ্ধপীঠ তারাপীঠ বলছি? দেখুন, সতীর দেহ যখন 51 টুকরো হয়, তখন কিন্তু যে টুকরোগুলো পড়েছিল তারাপীঠে কিন্তু কোনো সতীর দেহাংশ পড়েনি। এই তারাপীঠকেও কিন্তু অনেকে পীঠ বলে ভুল করে, কিন্তু এটা কিন্তু সিদ্ধপীঠ, সাধনপীঠ। মানুষ এখানে যজ্ঞ, পূর্ণাহুতি, পুজোর মাধ্যমে কিন্তু মানুষ কিন্তু সব কিছু সঞ্চয় করে, অর্জন করে। তাই বলবো যে সিদ্ধপীঠ, তারাপীঠ, দেখুন শ্মশানে যেতে সবাই ভয় পায়, কিন্তু আপনি যে তারাপীঠে যেখানে আছেন, পুজো দিচ্ছেন, হোটেলে বসে আছেন, সেটাও শ্মশান। শ্মশানটা এখন ছোট হয়ে এসেছে, আর শ্মশান সব থেকে পবিত্র স্থান। শ্মশানকে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের দাহ করতে গেলে প্রত্যেকে শ্মশানেই যেতে হবে, তাই শ্মশানকে ভয় পাওয়ার কিছু নেই। ওই মহাশ্মশানে যজ্ঞ করছে না, দেখুন অনেকে অনেক কথা বলবে, দুষ্টুমি করার ইচ্ছা হলে না, শহরের আলোতেও দুষ্টুমি মানুষ করে। যে শ্মশানে গিয়ে যে দুষ্টুমি করে তা না, যথেষ্ট কড়া প্রশাসন, আপনারা প্রত্যেকেই যেতে পারেন। দেখুন একটা কথা বলি, সিদ্ধপীঠ তারাপীঠে গ্রহ সংস্কার করতে হবে প্রত্যেকেই, হাজার হাজার লাখ লাখ মানুষ যায়, কেউ তো বোকা নয়। আমাদের কোথায় আলুর দম এবং ভালো করে খিচুড়ি রান্না হলো বাতানুকূল যন্ত্র চালিয়ে, সেখানে গ্রহ সংস্কার হয় না।
কখনোই হয় না। দেখুন, ফল পাকলে এমনি মাটিতে পড়ে যায়, কাউকে বলতে হয় না ফলকে যে আমি পেকেছি। সুতরাং রাজ সিংহাসনে বসে আমি শ্রেষ্ঠ সে কথা বললে হবে না। গ্রহ সংস্কার সঠিকভাবে করতে গেলে যদি ফল পেতে হয়, আপনাকে কৌশিক অমাবস্যায় তারাপীঠে পুজোর মাধ্যমে গ্রহ সংস্কার করাতে হবে। সাধু সেজে তো লাভ নেই, সাধু হতে হবে, এই হচ্ছে মোদ্দা কথা। তো যাই হোক, শেষ পর্যন্ত বলি, আজকের এই পূর্ণিমা থেকে পুজো নেব। আপনারা যদি গ্রহ সংস্কার নাও করান, পুজো দিতে পারেন, অনেকে তো পুজো দেয়। দেখুন, আপনারা পুজো দিলে নামগত সহকারে পরিবারের সকলের নামে আমি কিন্তু পুজো দিয়ে দেবো। আপনারা জানেন লাইভ টেলিকাস্ট হবে, কিন্তু যদি না হয় জ্যামার বসার কারণে সবাইকে আলাদা আলাদা করে ভিডিও তুলে, মানে কোনো লুকোচুরি কিছুই না, যা বলি তাই করে ছাড়ি আমি, ঠিক আছে? পুজো দেব, মা তারার কাছে পূর্ণাহতি হবে, যে কোনো একটা মনস্কামনা জ্ঞাপন করবেন। যদি গ্রহ সংস্কার নাও পারেন, যদি করতে পারেন গ্রহ সংস্কার এই কৌশিক অমাবস্যায়, প্রত্যেকেই আসতে পারেন, সবাইকে আমি আমন্ত্রণ জানিয়ে রেখেছি। তার জন্য আপনার চেম্বারে যোগাযোগ করুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তো পুজো আজকে থেকে নেওয়া শুরু। গ্রহ সংস্কার আপনারা যে কোনো সময় হেল্পলাইন নম্বরে ফোন করে জেনে নিতে পারেন। সবাইকে সবার বাড়িতে পুজোর যে নির্মাল্য প্রসাদ সবাইকে নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে, কোনো লুকোচুরি নেই, ট্রান্সপারেন্ট কথা, যা বলবো তাই করে ছাড়বো। আর যেটা পর্যন্ত চেম্বার যেগুলো হয়ে গেছে, কালকে বেহালা একবারই পাবেন, কৌশিক অমাবস্যার আগে বেহালা পাবেন না, বর্ধমান একবারই পাবেন হচ্ছে সামনে শিলিগুড়ি, কোচবিহার, দুর্গাপুর, আসানসোল। আর বারাসাত, উত্তর কলকাতার মধ্যে বারাসাত পেতে পারেন, স্পেশাল চেম্বার দেওয়া যাবে এখানে। আর গড়িয়াহাটে পেতে পারেন, বালিতে পেতে পারেন, মানে স্পেশাল চেম্বার একদিন না একাধিক দিন পেতে পারেন। কিন্তু বেহালা শুধুমাত্র কালকেই পাবে, শেওড়াফুলি দুটো সোমবার পাবে, শিলিগুড়ি, কোচবিহার পাবেন। যেগুলো পাবেন না, অনলাইনে বসে চেম্বারে আসলে যেরকম এফোর্ট আমি চেম্বারে দেই, সেই এফোর্ট যদি মনে হয় যে না এই ব্যক্তিটি ভালো কথা বলছে, ভালো লাগছে, মনে হয় আমার উপকারে লাগতে পারে, তাহলে আর দেরি করবেন না। যদি আমার কথা আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়, তারাপীঠে গিয়ে গ্রহ সংস্কার করার জন্য আপনারা আগ্রহী হন, তাহলে চেম্বারে যদি আসতে পারেন তো ভালো, খুব ভালো। আগামী যেগুলো তো রয়েছে, যদি আসতে না পারেন, বাড়িতে বসে সুন্দর করে ফোনে ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনার উপযুক্ত সময় একটার জায়গায় 10টা প্রশ্ন করবেন। অনলাইন মানে এই নয় হ্যালো হ্যালো করে কেটে দিলাম। আপনার যদি 10টা প্রশ্ন থাকে, 10টা প্রশ্নের উত্তর দেবো। রাত্রে যদি একটা সময় আপনার যদি মনে হয় যে সুবিধা হবে, তখনই কথা হবে। কারণ এই যে গ্রহ সংস্কারের জন্য যারা কৌশিক অমাবস্যার জন্য এত ঢাকঢোল পেটাচ্ছি, এর গুরুত্বটা কিন্তু আপনাকেই বুঝতে হবে। বাস্তু বিচার আপনারা করতেই পারেন। কৌশিকী অমাবস্যার উপাচার আমি কিন্তু যাতাভাবে মানুষকে প্রতিকার দিই না, নির্দিষ্ট উপাচার মেনে বলে দিয়েছিলাম। আগের দিন কী করতে হবে বলে দিয়েছিলাম, 15ই আগস্টে বলে দেবো যে ওই দিন যেগুলো আমি অতীতে বলেছিলাম কি করণীয়। একটা উপাচার যদি মনে হয় যে গ্রহ সংস্কার করাবে, প্রত্যেকেই আজকে থেকে কিংবা কালকে থেকে ঘুম থেকে উঠে স্নান করে প্রত্যেকেই নম ক্রিং, যদি না বুঝতে পারেন, লেখা সম্ভব হলো না, আমি বলে দেবো, নম ক্রিং রিং কৌমারী রিং ফট 10 বার জপ করবেন। হচ্ছে কৌশিকী দেবীর বীজ মন্ত্র, জপ করবেন, ভালো থাকবেন। আর সামাজিক বার্তা দেবো, সময় আছে? একদম একদম। আমরা কেউ ঈশ্বর আল্লাহ গডের ঊর্ধ্বে নই। যারা মনে করছেন আমার কোনো গ্রহ সংস্কার লাগবে না, ভুল করছেন, মূর্খের স্বর্গে এখনও বাস করছেন। ঈশ্বর চিন্তা ছাড়া, আল্লাহকে নিয়ে চিন্তা ছাড়া, আমি সর্ব ধর্মের উদ্দেশ্যে বলছি, ঈশ্বর ব্যতীত আমাদের জীবন নেই। আমরা একটা পিঁপড়ের ন্যায়, আমরা কিন্তু ঈশ্বর সৃষ্টি করিনি, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে, এটা আমরা ভুলে যাই। তাই ভালো থাকতে ঈশ্বরকে সামনে নিয়ে পাথেয় করে এগোন। ভালো থাকবেন। অবশ্যই যোগাযোগ করুন, টেলিফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে, সেই ফোন নাম্বারে ফোন করুন। আর অনলাইনে আপনারা মালদা, বোলপুর, গৌহাটি, আগরতলা, জামশেদপুর এবং অন্যান্য যে কোনো প্রত্যেকটা প্রান্ত থেকে করতে পারে, প্রত্যেক প্রান্ত থেকে, অসুবিধা নেই। আর কৌশিক অমাবস্যার বাইরে এবং কলকাতা শহরতলির চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন। বুকিং আবশ্যক, কারণ সবার জন্য নির্দিষ্ট উপহার থাকবে, কাউন্টিং এর ব্যাপার আছে, আবশ্যক বুকিংটা অবশ্যই। হ্যাঁ, আজকে হাতে সময় নেই, ধন্যবাদ জানাবো আপনাকে। জয় মা তারা, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।